নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুমেও এমন কিছু খবর থাকে যে খবরগুলো খারাপ খবর, যে খবর না আমরা বলতে চাই, যে খবর না আপনি শুনতে চান, কিন্তু অস্বীকারও করতে পারি না। মহেশতলায় প্রতিবেশী দুই যুবক, প্রতিবেশী মানে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, পড়শি, দুজন পাশাপাশি বাড়ি, তাদের মধ্যে মদ খেয়ে ঝামেলা। সেই ঝামেলা এমন জায়গায় চলে গেল, একজন মরেই গেল। কি হয়েছিল জানবো। সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, অতনু, যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গতকাল এই পাড়ার মোড়ে একটি কালী পুজো হয়। সেই কালী পুজোর ওই পাশ দিয়েই বরুণ মণ্ডল, যিনি মারা গিয়েছেন পরে, তিনি আসছিলেন। সেই সময় তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন এবং ওখানে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ঘটনাস্থলে ছিল। তার মধ্যেই এই মূল অভিযুক্ত এই গোটা ঘটনার চিরঞ্জিত মিত্রর সঙ্গে তার কথা কাটাকাটি প্রথমে, এবং তারপরে হাতাহাতিতে গোটা বিষয়টা গড়ায়। কি কারণে সেইটা কিন্তু স্পেসিফিকভাবে না পরিবার না স্থানীয় যারা ছিলেন তারা কেউই বলতে পারছে না। কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা লাগে। সেই বচসা আস্তে আস্তে এমন জায়গায় গড়ায় যে এই বরুণ মণ্ডলকে কার্যত রাস্তায় ফেলে মারধর পর্যন্ত করা হয়, এবং রাস্তায় ফেলে তাকে এমনভাবে চিরঞ্জিত মারে যাতে তার বুকে যথেষ্ট চোট লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা যখন বিষয়টা দেখেন, কি হয়েছিল সেই সময় একটু সঙ্গে থাকো সান্নিক। এই মারধরের ঘটনা বর্ণনা করছেন বরুণ মণ্ডলের ছেলে। একবার শুনি কি বলছেন। আমার বাবা আসছিল কাজ দিয়ে, এসে একটু ড্রিঙ্ক করেছিল, একটু গালাগালি হয়েছিল, দুজনের মিডিলে কথা কাটাকাটি হয়েছিল। ওই কথা কাটাকাটির মধ্যেই এবার সবাই ছাড়াছাড়ি করিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিল, এই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছিল। আর তার মধ্যেই আমার বাবাকে ওখানেই মারতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওদের সাথে কোনো আমাদের রিলেশানই নেই বা কোনো কথাবার্তা নেই। একই শরীরে কিছু ছিল না। ঠিক আছে, রোগা বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে, লাঞ্চ ফাটিয়ে দিয়েছে ভেতরে। তো মারাত্মক ঘটনা সান্নিক। পাড়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে খুব স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ তৈরি হয় সবার মধ্যে, একটা পুঞ্জীভূত ক্ষোভ। তার বহিঃপ্রকাশ এমন হলো যে র‍্যাফ নামাতে হলো। একেবারেই তাই অতনু। এবং ঘটনাটা ঘটছে কবে? একটা উৎসবের ঠিক পরের দিন, কালী পুজোর ঠিক পরের দিন এই রকম একটা ঘটনা। এবং ঘটনার জের এমনই তৈরি হয়, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে অভিযুক্তদের বাড়ি। এখানে চিরঞ্জিত, তার ভাই শুভঙ্কর, তারা ছিলেন বাড়ির মধ্যে। ঘটনার পরে এলাকাবাসীরা এসে তাদের ওপর চড়াও হন এবং তাদের ক্ষোভ গিয়ে পড়ে দুজনের ওপর, এবং সেখানে চিরঞ্জিতের ভাই শুভঙ্কর, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তেমনটাই কিন্তু অভিযোগ। তারপরে পুলিশের তরফে দুজনকেই ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে মহেশতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুজনের মধ্যে কার ভূমিকা কতটা ছিল সেই বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। অতনু, ধন্যবাদ। অনেক মদ খেয়ে যেটা হয়, শারীরিক অসুস্থতা, সেই পরিস্থিতি ছিল দীর্ঘদিন ধরে। ফেরার পথে এখানেও যে পূজা হয়েছে, এই পূজাতে সব এনজয় করছে, যা কিছু করছে। তার মধ্যে এখানে আসার পর কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু একটা হতে, তাতে করে পরে শোনা যায় যে এরকম ডেড হয়ে যায়। এই ফ্যামিলিটা হচ্ছে জঘন্য ফ্যামিলি। এই ফ্যামিলিটা দুই ভাই, এদের টোটাল বাবা মা, এরা যথেষ্ট খারাপ লোক। এরা খারাপ লোক বলতে কারোর সাথে কোনো কিছু হয় না, বাজে বাজে মুখের ভাষা সবসময়। এবং কালকে এই ঘটনা ঘটার পরে আমরা চেষ্টা করেছিলাম, সত্যি কথা বলতে চেষ্টা করেছিলাম ওকে হাতে নেবার, কিন্তু আমরা পাইনি ওকে হাতে। আমি ওখানে যে একটা দোকান দিই, তা ও এসে ওখানে গালাগালি করছিল স্যার। তা গালাগালি করার পরে এই যে মেরেছে ওর নামে গালাগালি করছিল। দাদা ওখানে স্পটে দাঁড়িয়েছিল। তা ও এবারে বলছে যে তুই চলে যা। একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস, এগুলো কি বাজে ব্যাপার হচ্ছে। তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল। তো এবারে যে মেরেছে অ্যাকচুয়ালি, যে মারা গেছে বা যে মেরেছে, তাকেও সে বাড়ির দিকে চলে আসে। তারপরে এবারে আমি যখন দোকান গুছিয়ে বাড়ি চলে যাবো, তখন দেখছি এই ঘটনা। যে মেরেছে তার নাম কি? তার নাম চিরঞ্জিত। আর্চিকর ধর্ষণ খুনের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে মনে আছে আবার নতুন করে খবরে। তার কারণ তার দিদি আর জামাইবাবু এবার বেধড়ক মারধর খেল।
তারপর পুলিশের। কেন না তাদের মেয়েকে তাদেরই ঘরের ওয়ার্ড্রোবের মধ্যে নাকি ওড়নায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এলাকার মানুষের দাবি মা বাবাই খুন করেছে মেয়েকে। জুতো পেটা, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে মার, কিছুই বাদ যায়নি। মঙ্গলবার সকাল 11:30 আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার। এক মহিলা ও তার স্বামীকে বেধড়ক মার। এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ছোট দিদি, আর ইনি ভোলা সিং, সঞ্জয় রায়ের জামাইবাবু। এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিবেশীদের দাবি সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন। এরপর শালী পূজাকে বিয়ে করেন ভোলা সিং। আগের পক্ষের মেয়ে 11 বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন। সঞ্জনা ক্লাস 5-এর ছাত্রী। অভিযোগ, কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা। রেগুলার রাতে বাংলা খেয়েছে, পড়াশোনা নিয়ে টর্চার, রেগুলার বাচ্চাটার উপর টর্চার করতো। এই বউকে কিছু বললে একটু ধাক্কা ধাক্কি করতো, বেল দিয়ে মেরেছিল, ভরা বেল দিয়ে মারবার। বেল দিয়ে মেরেছে? হ্যাঁ। বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে। বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল ওড়নার ফাঁস। এই মৃত্যু ঘিরেই জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। ও পুরো মেরেছে, মেরে আলমারিতে ওয়ার্ডরোবে ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে। এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। মঙ্গলবার একেবারে ধুন্ধুমার, মারধর, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ। আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা মেয়ে দশা দেখে তো বুঝতে পারে, যার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে। যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহারের পুলিশ সুপার, তার বাংলোর কাছে শব্দবাজি ফাটানো হচ্ছে বলে নাকি তিনি লাঠি পেটা করেছেন, এরকমই অভিযোগ। যদিও তার দাবি যে না, তিনি লাঠি পেটা করেননি, তিনি শুধু বারণ করেছিলেন। রাস্তার ওপর লাঠি পেটা, অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি। উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর, এসপি। একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। কোচবিহার পুরসভার 9 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো। সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ, বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে, সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি লাঠি চার্জটা কি করে করেন? উনি ওই চেয়ারে বসে আছে, সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। অনেকেরই প্রশ্ন, শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন? যদিও কোচবিহারের এসপির দাবি, কাউকে মারধর করা হয়নি। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে, বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয়, 11টা নয়, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের, পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কালী পুজোর রাত ভয় ধরিয়েছিল। এই যদি হয় তাহলে শহরের নাগরিক যারা, সেই নাগরিকরা টেনশনে পড়ে গিয়েছিলেন যে তারপরের দিন তো দিওয়ালি কী হবে। কিন্তু গতকাল রাতে দেখা গেল কলকাতায় কালী পুজোর তুলনায় শব্দ দূষণ কিছুটা কম। ওদিকে জেলার দিকে যদি দেখি আমরা, তাহলে নবগ্রাম মেমোরিতে কলকাতার থেকে বেশি শব্দ দূষণ। ঠিক কি লিস্ট, পরিসংখ্যান কি বলছে? শব্দ দূষণ কমলো কিছুটা, কতটা কমলো, কোন কোন জায়গা নিয়ে এখনো টেনশন রয়ে গেল? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা শব্দ দূষণের ক্ষেত্রে। কারণ যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি, নবগ্রাম, কোচবিহারের দিনহাটা, এই এলাকাগুলিতে শব্দ দূষণের মাত্রা অত্যাধিক। বিশেষ করে পূর্ব বর্ধমানের মেমারি এবং কোচবিহারের দিনহাটাতে শব্দ দূষণের মাত্রা 100 ডেসিবেল ছাড়িয়েছিল গতকাল রাত 1টা পর্যন্ত, যে পরিসংখ্যান উঠে আসছে। পাশাপাশি নবগ্রামেও কিন্তু শব্দ দূষণের মাত্রা 100 ডেসিবেল ছাড়িয়েছে, যেটা এখনো পর্যন্ত পরিবেশ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এছাড়া কলকাতায় যদি দেখা যায় তাহলে কলকাতায় যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ এই এলাকাগুলিতে শব্দ দূষণের মাত্রা গতকাল রাত পর্যন্ত ছিল 80 ডেসিবেলের বেশি, কোথাও কোথাও ছিল 90 ডেসিবেলেরও বেশি, যে পরিসংখ্যান উঠে আসছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কলকাতার তুলনায় জেলার কয়েকটি পকেটে শব্দ দূষণের মাত্রা অত্যাধিক ছিল। সেখানে পূর্ব বর্ধমানের মেমারি, কোচবিহারের দিনহাটা, বিশেষ করে দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং তার সংলগ্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা গতকাল অত্যাধিক ছিল। তুলনামূলকভাবে সল্টলেক, নিউ টাউন, বালিগঞ্জ, এছাড়া ফোর্ট উইলিয়াম এই চত্বরগুলোতে শব্দ দূষণের মাত্রা 90 ডেসিবেল বা তার বেশি ছিল, কোথাও কোথাও 90 ডেসিবেলের কম ছিল। আচ্ছা সোমনাথ, সঙ্গে থাকো। এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরিচালক শতরূপা সান্যাল। তিনি শব্দ দূষণের কি ভয়ঙ্কর পরিস্থিতি ভিডিও করেছিলেন কালী পুজোর রাতে। কতটা ভয়ঙ্কর অবস্থায় তিনি ছিলেন সে কথা তিনি জানাচ্ছিলেন। কালী পুজোর পরের দিন দিওয়ালি, গতকাল তার কি অভিজ্ঞতা? কালকে রাতে সত্যি সত্যি মানে ওই ইন্টেন্সিটিটা অনেক কম ছিল। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিলাম। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল, ফেটেছে। কিন্তু এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোনো রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। এ তো গেল শব্দ দূষণ। বায়ু দূষণ, কি পরিমাণ বায়ু দূষিত হয়েছে যদি আমরা এই শহরের কথাই ধরি, শহরতলির কথাই ধরি, পরিসংখ্যান কি বলছে সোমরাজ? দেখো, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কালী পুজোর রাতেও যেমন সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণ ছিল, দীপাবলির রাতেও কিন্তু সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গতকাল রাতে বায়ু দূষণের মাত্রা 350 ছাড়িয়েছিল সল্টলেক নিউ টাউন এলাকায়। বিশেষ করে নিউ টাউন কলকাতা যে ডেভেলপমেন্ট অথরিটি, সেই এলাকায় দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা গতকাল রাতে 350 ছুঁয়েছিল, কখনো কখনো 300 পেরিয়েছে। অর্থাৎ এই যে সূচকের যে মাত্রা সেটা কখনো কখনো বেড়েছে, কখনো কখনো কমেছে, কিন্তু একটা সময় 350 পর্যন্ত পেরিয়েছে সল্টলেক নিউ টাউন এলাকার বায়ু দূষণের মাত্রা। পাশাপাশি যেটা পরিসংখ্যানে উঠে আসছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বালিগঞ্জ এই এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা প্রায় 300-র কাছাকাছি ছিল। পরিবেশবিদরা বলে থাকেন যে কলকাতায় বায়ু দূষণের মাত্রা 0 থেকে 100-র মধ্যে থাকলে সেটা সন্তোষজনক বা ভালো হয়। অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত থাকলে সেটা সন্তোষজনক, আর 0 থেকে 51-র মধ্যে থাকলে সেটা ভালো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দীপাবলির রাতে বায়ু দূষণের মাত্রা
সল্টলেক নিউ টাউন এলাকায় যেমন 350-র কাছাকাছি, কখনো কখনো 350 পেরিয়েছে, তেমনি আবার দেখা যাচ্ছে বালিগঞ্জ, এছাড়া দেখা যাচ্ছে বালিগঞ্জের পাশাপাশি দক্ষিণ কলকাতার পদ্মপুকুর, টালিগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বায়ু দূষণের মাত্রা 300-র কাছাকাছি, দূষণের মাত্রা অনেকটাই কম ছিল। অন্যদিকে আবার হাওড়ার ঘুষুরিতে বায়ু দূষণের মাত্রা 300 পেরিয়েছে। জেলারও একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে গতকাল রাত্রি 1টা পর্যন্ত বায়ু দূষণের মাত্রা কোথাও কোথাও 250 পেরিয়েছে, কোথাও কোথাও 300-র কাছাকাছি ছুঁয়েছে। অর্থাৎ একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা 200 থেকে 300 পর্যন্ত ছিল গতকাল রাত 1টা পর্যন্ত, যেখানে সব থেকে বেশি বায়ু দূষণ সল্টলেক নিউ টাউন চত্বরই হয়েছে, তেমনটাই পরিবেশ দপ্তরের পরিসংখ্যান। AQI 350-র বেশি পাল্লা দিয়েছে ভিক্টোরিয়া, বালিগঞ্জ, ওদিকে হাওড়ার ঘুষুরি 300-র বেশি। আর দিল্লির কথা যদি বলতে হয়, দূষণের কথা বললেই প্রথম যে শহরের কথা মাথায় আসবে দীপাবলির সময়ের বায়ু দূষণ নিয়ে, তাহলে সেই শহর আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি। দিল্লির AQI এখনো পর্যন্ত 345, কাল রাতে বাজি ফেটেছে, এখনো 345। কি অবস্থা দিল্লির জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো দিল্লির যদি সার্বিকভাবে যেরকম তুমি বললে, সেটা 345, যেটা অত্যন্ত খারাপ মানের, এবং তার মধ্যে দিল্লির কিছু কিছু অংশের যদি AQI দেখা যায় তাহলে সেটা কিন্তু আরো একেবারে সিভিয়ার বা বলা যায় গুরুতর সীমা পেরিয়ে গিয়েছে। বাওয়াদা থেকে জাহাঙ্গীরপুরি বা ওয়াজিরপুর এই সমস্ত জায়গায় AQI কিন্তু 400-রও বেশি। আজকে সকাল 8টায় সিপিসিবির তথ্য তেমনটাই বলছে। এবং একেবারে দিল্লিবাসীর, দিল্লি এবং যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানকার মানুষ এই একেবারে ধোঁয়াশা যেটাকে বলে, সেই ধোঁয়াশা নিয়েই তাদের দিল্লি শুরু হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা, চোখ জ্বালা করা, এবং বিশেষত যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তারা কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছেন এই গত দুদিনের এই ভয়াবহ বায়ু দূষণের জেরে।